এখন সেনাপ্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়েলাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন, যে জনাব ওবায়দুল কাদের, আপনারা এই সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত ১ বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, একথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই আস্থা? আমি এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন? আচ্ছা, ঠিক আছে, আসলে বিষয়টি তো অনেক স্পর্শকাতর। সব কথা আমি বলবো না, জি, যা বলার বলেই ফেলেছি। জি, বুঝতে পেরেছি। এখন রাজনৈতিক ভাবে ধরেন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে, হবে কিনা আমরা জানি না এখনো, হতে পারে, এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব। যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলুন, যদি আমি এটুকু জানি, ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয়। অলরেডি তার সমর্থকরা, যারা তার সেই অ্যালাইড ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।
এখন মানে ধরেন আমি শুনতে পেয়েছি যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি, জি, আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন। সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এটি কতটা সত্য? একথা মোটেও সত্য না। এখন এসব বাদ বিচার করার সময়, এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, 3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে। আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে আমাদের 3 বছর সর্বশেষ আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে, এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকারও আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটেনি। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এখন দিতে চাই। আমার পাওয়ার ঘরে সব শূন্যতাই পূরণ হয়ে গেছে। আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই। আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন, সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে যাব। আমার এখানে কোনো অহংবোধ নেই, পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই। আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব? সেটা আমি জানি না কার কি মনোভাব, তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি। আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই, কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয়, সবাই কাজ করতে হবে, কথা আপনি বলেছেন। তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন, আমি শুনেছি যে 5 জন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ধরনের কোনো সিগন্যাল আমি তো পাইনি। আমি পাইনি, অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই। কারণ এখানে তিনি যেখানে আছেন
সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইনপার্সন আলোচনা, সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এমনিতে আমি জানি না যে এই ধরনের কোনো বৈঠক হচ্ছে এমনিতে বা এই ধরনের কোনো ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে, সেটা আমার জানা নেই। বুঝতে পেরেছি। আহ আহ এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা? আমার সাথে দেখা একবারও হয়নি। আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না, আমি চেষ্টাও করি নেই দেখা করার। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই, যোগাযোগ আছে তার সঙ্গে। নির্দেশটা কিভাবে করে পান? জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব সেভাবেই হবে, ফোনে আর কি, রাইট? এই তথ্য প্রযুক্তির যুগে আপনি এই প্রশ্ন করছেন কেন? না, তারপরও আপনি জানেন যে প্রধান বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, নিশ্চয়ই তারও কিছু মজেদা তো আছে নাকি? সেটা বৈঠক তো বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়। মবক্রেসি বা মব যে ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না, এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে। মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তার আমলে মানুষ ভালো ছিল, সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে? এই কথা আপনারা কোথায় শুনছেন? আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই, আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আমাদের দল জনগণের দল। জনগণের সমর্থন আছে কি নেই, জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত। জনাব ওবায়দুল কাদের, যদি এখানে যদি আপনাকে ধরি যে আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন? ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে, সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল, মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল, বিতৃষ্ণা ছিল, এই পালস মানুষের এই উপলব্ধিগুলো কি আপনারা 5ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন? আমরা তো সরকারের ছিলাম, আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে, সেটা বাস্তবায়নে
আমরা কার্পণ্য করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিস্ময়। আজকের মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস, কয়েক ডজন ফ্লাইওভার, রেলওয়ে ওভারপাস এবং 100 সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী। তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনই 150 সেতু উদ্বোধন করেছিলেন। সমতলে, পাহাড়ে, সর্বত্রই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি, তারপর আপনি দেখুন যে সেই বরিশাল, বৃহত্তর বরিশালে যে প্রকল্প, যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটা, এবং গভীর সমুদ্রে সেখানে যে প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন, পায়রা সমুদ্র বন্দর। বুঝতে পারছি, কেউ অস্বীকার করছে না আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে যা গত 53 বছরে হয়নি, এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না। কিন্তু আপনি বাংলাদেশের, আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে পোড় খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন, গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ, অবকাঠামো নির্মাণ? তা তো মনে করি না। আমরা ইতিহাস যদি বলতে সুযোগ থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা হয়, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি, তারা তো 2018 সালে নির্বাচনে এসেছিল। 2018 সালের নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ, তো তখন তো নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচন কি গ্রহণযোগ্য ছিল? জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপর মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা 6-7 জনের মতো সংসদে আসলেন, কিন্তু দলের মহাসচিব আসলেন। আপনার কি মনে হয়
আপনার কি ধরেন তার জবাব জনাব ওবায়দুল কাদের, 2008 সালের নির্বাচন ভালো নির্বাচন, 2014 সালের নির্বাচনকেও আমি আপনার আমি দিতে চাই যে 2014 সালের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল, যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে 2014 সালের নির্বাচনটি হয়েছে। কিন্তু 2018 সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয়, আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে? কোন নির্বাচন? 2018 সালের নির্বাচন, যেই নির্বাচনই আসবে যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে এবং নির্বাচন কমিশনে যে সংস্কার গুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। ওকে, আমি বুঝতে পেরেছি আপনারা মনে করেন যে 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন এগুলা প্রশ্নাতীত। আচ্ছা, আমি একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি। আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে। এখন এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি। এমনকি বহির্বিশ্বে কি কোনো সংযোগ স্থাপন করতে কোনো আমরা জানি অনেক কূটনৈতিক তৎপরতা থাকে, অনেক রকম বিষয় থাকে, আপনাদের কি সেরকমও কোনো উদ্যোগ কি আছে? আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে, দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এই ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনটা আছে, সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারাও সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত, সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কর্মসূচি দিচ্ছি সারা দেশেই, এটা ক্রমেই কর্মসূচিগুলো পালন জোরদার ভাবে হচ্ছে। জি, আপনি বলছিলেন যে যারা 71-এ আমাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আপনি ইঙ্গিতটা খুব স্পষ্ট। তো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে কোন তৎপরতায় আপনারা কি কোনো দৃশ্যমান কিছু পেয়েছেন? এক নম্বর তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই। আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে। গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে, সেটাও তাদের একটা প্রয়াস আছে। সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা তাদের সহযোগিতা চাই। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে, এটা আমরা এখনো
আমরা বিশ্বাস করি না।